আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট দেখো, আজকে আমি আলোচনা করছি তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, ঠিক আছে। তোমাদের মেজর সোশিওলজি যাদের রয়েছে, তোমাদের মেজর পেপার 3 গ্রামীণ সমাজবিজ্ঞান রুরাল সোশিওলজি, এই টপিকটার ওপর প্রথম ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব গ্রামীণ কি, ঠিক আছে। রুরাল মানেটা কি, হোয়াট ইজ রুরাল। তো তোমাদের পড়তে হবে গ্রামীণ সমাজবিজ্ঞান। তো এই গ্রামীণটা মানে কি, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত একটু দেখবে, মন দিয়ে শোনো, তুমি বুঝতে পারবে, ঠিক আছে। এটা আমি স্ক্রিনে দিচ্ছি না, তোমরা কিন্তু এটা শুনে শুনে মনে রাখবে, কারণ এটা নতুন কোনো ব্যাপার না, জাস্ট একটু তোমাদের কিন্তু মনে করতে হবে। দেখো, গ্রামীণ শব্দটি সাধারণত প্রধান নগর কেন্দ্রের বাইরের স্থানগুলিকে বর্ণনা করতে ব্যবহৃত হয়। দেখো, নগর কেন্দ্র, নগর আমরা চিনি শহর অথবা নগর একই ব্যাপার। তো শহর আর নগরের বাইরে, ঠিক আছে, শহর বা নগরের কেন্দ্রের বাইরে যে স্থানগুলি, সেগুলো বর্ণনা করতে আমরা এই গ্রামীণ শব্দটি ব্যবহার করি। বোঝা গেল? লোক রয়েছে, গ্রামীণ এলাকায় প্রতি বর্গমাইলে কম লোক রয়েছে, ঠিক আছে। গ্রামীণ এলাকায় প্রতি বর্গমাইলে কিন্তু কম লোক রয়েছে এবং অর্থনীতি মূলত কৃষি ও প্রাকৃতিক সম্পদ আহরণের উপর নির্ভরশীল। এটা আমরা সকলেই জানি। গ্রাম বা গ্রামীণ এলাকাগুলি কিন্তু তোমার কৃষির ওপর নির্ভরশীল এবং প্রাকৃতিক সম্পদের ওপর কিন্তু নির্ভরশীল থাকে। গ্রামীণ এলাকায় জীবন ও সংস্কৃতির ধরন ভিন্ন হতে পারে এবং তারা অতিরিক্ত অসুবিধার সম্মুখীন হতে পারে। একদম, দেখো, শহর বা নগরের থেকে কিন্তু গ্রামীণ এলাকায় কিন্তু অভাব বা যে কোনো জিনিসের তোমাদের অসুবিধাটা কিন্তু সেখানে একটু বেশি থাকে। জায়গা বিশেষে ভিন্ন ভিন্ন হতে পারে, এটা এখানে বলাই আছে। যেমন গণপরিবহন, স্বাস্থ্যসেবা সুবিধার অভাব, ঠিক আছে, চিকিৎসার অভাব কিছুটা দেখা যায়, এটা আমরা সকলেই জানি মোটামুটি। তারপর একটি গ্রামীণ অবস্থায় কী তা নির্ধারণ করা সবসময় সহজ নয়, তবে সাধারণত এটি এমন একটি যা কম ঘনবসতিপূর্ণ এবং কৃষি বা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল, ঠিক আছে। দেখো, কৃষি বা প্রাকৃতিক সম্পদের উপর কিন্তু নির্ভরশীল থাকে সবসময় গ্রামীণ এলাকাগুলি। 1874 সালে ইউএসএ সেন্সাস ব্যুরো দ্বারা গ্রামীণ প্রথম ব্যবহার করা হয়েছিল, যখন এটি 8,000 বা তার বেশি বাসিন্দা সহ শহর বা শহরের বাইরে বসবাসকারী একটি কাউন্টির জনসংখ্যা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছিল, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারছো যে এই গ্রামীণ মানে কি। আরও যদি কিছু আমরা আলোচনা করি তাহলে আমরা এখানে দেখতে পারবো ভারতে কিন্তু প্রচুর গ্রাম রয়েছে, এ কারণে দেশটিকে গ্রামের জাতি বলা হয়। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে 6,40,930টি গ্রাম ছিল। দোষী ও জৈন 1999। তো তোমরা এখানে বুঝতে পারছো বিষয়টা। তারপর দেখো, রাজস্ব গ্রামে বেশ কয়েকটি হেলমেট থাকতে পারে, তবে পুরো গ্রামটিকে আদমশুমারি তথ্য উপস্থাপনার জন্য কিন্তু ইউনিট হিসেবে বিবেচনা করা হয়েছে, এটা দরকার নেই। তো তোমরা মোটামুটি বুঝতে পারছো। তো এবার আমি আরেকটু বলি, গ্রামীণ শব্দটি সরকারি কাজের উদ্দেশ্যে রাজস্বের পরিপ্রেক্ষিতে সংজ্ঞায়িত করা হয়, ঠিক আছে। জনসংখ্যার আকার উপর ভারতের সরকারের জন্য একটি বড় গ্রাম বা ছোট গ্রাম মানে রাজস্ব গ্রাম। এখানে সিলেবাস গ্রামগুলির একটি ক্লাস্টার অন্তর্ভুক্ত হতে পারে। যাই হোক, আদমশুমারি কমিশনারের জন্য একটি গ্রাম বা নির্দিষ্ট সীমানার বিশিষ্ট নাম দ্বারা চিহ্নিত করা হয়। ভারতের আদমশুমারি একটি গ্রামকে সংজ্ঞায়িত করেছে। গ্রামীণ এলাকার জন্য মৌলিক একক হলো রাজস্ব গ্রাম হলো নির্দিষ্ট জরিপকৃত সীমানা। তো বুঝতে পারছো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আমি একে একে তোমাদের ক্লাস নিয়ে হাজির হব। তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস খুব ভালো করে কিন্তু দেখবে এবং খাতায় কিন্তু নোট করে নেবে, তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।